হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয় 2025 আইসিএসসি যারা বোর্ড এক্সাম দিয়ে ফেলেছে বাংলা, ঠিক তাদের জন্য। এতদিন আমি তোমাদের জন্য তোমরা কিভাবে বাংলা এক্সাম দিতে চলেছো বা দেবে তার প্রস্তুতি নিয়ে বিভিন্ন ভিডিও করেছি। আজকের এই ভিডিওতে আমি এসেছি তোমাদের যে এক্সাম পেপার, বাংলার বোর্ড এক্সাম পেপার, তার একটা ক্লিয়ার ডিসকাশন নিয়ে। আজকের এই ভিডিওতে আমি A to Z তোমাদের বাংলার প্রশ্নপত্রটা নিয়ে আলোচনা করব। তার আগে অবশ্যই তোমাদের সকলকে জানাবো অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন, কারণ তোমাদের যে পরীক্ষা সবার খুব ভালো হয়েছে তা আমাদের মোবাইল নম্বর, যে হোয়াটসঅ্যাপ নম্বর, সেখানে তোমাদের টেলিগ্রাম গ্রুপে এবং আমাদের যে বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্স, সেগুলো দেখলে অবশ্যই বুঝতে পারা যাচ্ছে। তোমাদের সকলের আনন্দ, সকলের ভালোবাসা আমাকে সত্যিই খুব আনন্দ দিচ্ছে। আমি নিজেও খুব খুশি হয়েছি এবং আশা করছি ভবিষ্যৎ দিনে তোমাদের আরো উন্নত ভবিষ্যতের। তাহলে চলো শুরু করি আমাদের আজকের বিষয়। প্রথমেই আমি দেখতে পাচ্ছি তোমাদের এখানে যে রচনা দেওয়া হয়েছে, সেই রচনা তিনটে রচনা তোমরা কমন পেয়েছো যারা আমাদের পিডিএফ নোটস পারচেস করেছো। আমি নিশ্চয়ই কোথাও ভুল বলছি না, কারণ প্রথম যে রচনা আছে একটি ক্লাসরুমের আত্মকথা, তোমরা দেখবে ওখানে আমি একটি শূন্য শ্রেণীকক্ষের আত্মকথার উপর একটা রচনা দিয়েছিলাম। যারা এই রচনাটা করেছে তারা বুঝতে পেরেছে ঠিক কিভাবে শ্রেণীকক্ষের আত্মকথা শুরু করা যায় বা শেষ করা যায়। এবার শ্রেণীকক্ষের যে শূন্যতা, সেই শূন্যতার গল্পটাকে তুমি যদি পূর্ণতা এনে দাও, তাহলে কিন্তু রচনাটা তোমার সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে এখানে এই ক্লাসরুমের আত্মকথা হুবহু এক না হলেও রচনাটাই কিন্তু তোমাদের যে 15 মার্কস আছে, আউট অফ 15ও তোমরা পেয়ে যেতে পারো যদি রচনাটা আমাদের পিডিএফটা তোমরা দেখে থাকো ভালোভাবে, কারণ সেখানে খুব সুন্দরভাবে রচনাটাকে প্রেজেন্ট করা আছে। চলে যাব আমরা 2 নম্বর রচনায়, যেখানে আছে আধুনিক যন্ত্র নির্ভর সভ্যতা তোমার জীবনকে কতটা সহজ করেছে, তোমার অভিজ্ঞতার নিরিখে ব্যাখ্যা করো। এটা কিন্তু সম্পূর্ণরূপে আমাদের পিডিএফে দৈনন্দিন জীবনে বিজ্ঞান বলে যে রচনাটা আছে, একেবারে হুবহু সেই রচনা, শুধু নামটা বদলে দেওয়া হয়েছে। আচ্ছা, নাম্বার 3, একটি ভিড় ট্রেনে কিছুক্ষণ। তোমরা আমাদের পিডিএফ যারা সংগ্রহ করেছো, নতুন করে তোমাদের কিন্তু এবছর আমি নতুন যে রচনা কটা অ্যাড করেছি, সেখানে কিন্তু আমি একটি ভিড় বাসে কিছুক্ষণ রচনাটা দিয়েছি। এবার বুঝতেই পারছো, ভিড় বাসে কিছুক্ষণ রচনাটা যদি আমি ভিড় ট্রেনে করে দিই, তাহলে কিন্তু খুব একটা ক্ষতি হবে না, এবং রচনাটা যে অত্যন্ত ভালো হয়েছে সেটা তোমরা পিডিএফ পড়েও নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 4, যেখানে রচনা নয়, বলেছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। এই প্রবাদ বাক্যটি অবলম্বনে একটি মৌলিক গল্প রচনা করো। খুব আনন্দের সাথে জানাচ্ছি যে তোমরা যারা আমাদের মক টেস্টে অংশগ্রহণ করেছিলে, সেখানে মক 1-এ এই মৌলিক গল্পটা কিন্তু আমি দিয়েছিলাম ঠিক সেম প্রবাদ বাক্য দিয়ে। তোমরা অনেকেই কিন্তু সেখানে আউট অফ 15, 14, 13, এমনকি 14.5 এরকম মার্কসও কিন্তু ওখান থেকে তুলেছো। কাজেই তোমরা যারা এটা পেয়েছো তাদের নিশ্চয়ই খুব ভালো রচনা লেখা হবে, সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এরপর চলে যাব নিচের ছবির বর্ণনায়। নিচে একটা ছবি দেওয়া হয়েছে এবং তার বর্ণনা দাও বলা হয়েছে। ছবিটি তোমার মনে কি প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তা ব্যাখ্যা করো। এই ছবিটায় আমরা দেখতে পাচ্ছি কি না, দুজন বয়স্ক মানুষ, তারা একজন রেডিও নিয়ে গান শুনছেন, আর একজন হেডফোন নিয়ে কিছু একটা শুনছেন, গান বা নাটক যাই হোক না কেন শুনছেন। এই যে দুই পক্ষ, দুজনেই কিন্তু বয়স্ক মানুষ, এবং দুই পক্ষের মানুষের মধ্যেই আমরা আধুনিকতা এবং পুরানো যে পন্থা আমাদের, সেটা কিন্তু লক্ষ্য করছি। কাজেই একই সঙ্গে আমাদের যদি এগুলো থাকতো, সেগুলো কেমন হতো সে বিষয়ে তোমরা একটা লিখতে পারো। অথবা এমনটা যদি হতো যে আমাদের সেই প্রাচীন যুগেই এই বিষয়টা আবিষ্কার হয়ে গিয়েছিল, মানে এই মোবাইল ফোন বা হেডফোন এসব, এটাকে তোমার ওভাবে লিখতে হবে। বিষয়টা একটু কঠিন হলেও যারা কল্পনাপ্রবণ, যারা ভালো কল্পনা করতে পারো, তারা কিন্তু খুব খারাপ লিখবে না। তাহলে আউট অফ 15 তোমরা অনেকেই কিন্তু এবার খুব খুব ভালো এক্সাম দিয়েছো এবং খুব ভালো মার্কস পাবে, সেটা আমি জোর করেই বলতে পারি। এরপর কোয়েশ্চেন নাম্বার 2, দুটো লেটার রাইটিং দেওয়া হয়েছে। সেখানে একটা আছে সম্পাদকীয় পত্র আর একটা আছে বন্ধুকে চিঠি। সম্পাদকীয় পত্রে যেটা দেওয়া হয়েছে, ফুটপাথে অবাঞ্ছিত দোকান গজিয়ে ওঠায়, এটা আমার পিডিএফ নোটসের ডাইরেক্ট নেই। সম্পাদকীয় চিঠি আমার পিডিএফ নোটসে আছে। কাজেই তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে চিঠিটা লিখে এসছো, কারণ একটা সাধারণ ধারণা ফুটপাতে দোকান গজিয়ে উঠলে কি কি ক্ষতি হতে পারে সেটার ধারণা তোমাদের নিশ্চয়ই আছে। আর যেটা তোমাদের ইনফর্মাল লেটার, সেটা হচ্ছে প্রতি বছর গ্রীষ্মকালে
দেশের বিভিন্ন অংশে তীব্র হয়ে উঠেছে জনসংকট। শিক্ষিত শহরবাসী হিসাবে এ বিষয়ে তোমার ও সকলের কি কর্তব্য আছে তা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। এটা আমরা আমাদের পিডিএফে তোমরা ডাইরেক্ট এই লেটারটা পাওনি, কিন্তু এই যে শহরের গাছ কমছে কিংবা শহর যে দূষণে ভরে উঠছে এ বিষয়ে তোমরা চিঠি কিন্তু পেয়েছো, কাজে সেই চিঠিকে ঘুরিয়ে এইভাবে চিঠিটা কিন্তু তোমরা প্রেজেন্ট করতেই পারো। আচ্ছা, এবার আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 3। আমার কাছে বহু স্টুডেন্টস লিখে পাঠিয়েছো যে তোমরা সম্পূর্ণ আমার টাইম ম্যানেজমেন্ট ফলো করে এবং আমি যেভাবে বলেছি কম্প্রিহেনশনটা সেভাবে করতে পেরে খুব আনন্দিত, কারণ তোমরা সত্যিই 10 মিনিটস আগে পেপারটা শেষ করতে পেরেছো। এটা শুনে আমারও খুব ভালো লাগছে। যাই হোক, এখানে যে 5টা প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্নও কিন্তু খুব সোজা, আর তোমাদের যে প্যাসেজ দেওয়া হয়েছে প্যাসেজটাও সাদামাটা। প্রথম প্রশ্ন, এককালে ভুবনডাঙ্গার মাঠ পথিকদের কাছে ভয়ের কারণ ছিল কেন? একদম প্রথম দিকে আছে দেখো, ভুবনডাঙ্গার মাঠ ছিল ঠ্যাঙাড়েদের দখলে গ্রামের হাড়িবাগদি ডোমেদের নিয়ে ঠ্যাঙাড়ে বাহিনী। তারা চাষের জমিতে চাষবাস করতো না, আয় বলতে তাদের কিছু ছিল না। তারা সেই কারণে সুযোগ পেলে ঠ্যাঙাড় লুটপাট করে মেরে পথিকদের কাছ থেকে যা পেত নিজেদের মধ্যে ভাগ করে নিত। সেই কারণেই জায়গাটা পথিকদের কাছে ভয়ের কারণ ছিল। আচ্ছা, মহর্ষি কোন কাজের জন্য সর্দারের কাছ থেকে সময় চেয়ে নিলেন? আচ্ছা, এটাও কিন্তু তোমরা বুঝতে পারছো, এখানেই আছে যে মহর্ষি কে যখন ঠ্যাঙাড়েরা ধরেছিল এবং তার যথাসর্বস্ব চেয়েছিল, সেই সময় মহর্ষি তাদের বলেছিল যে তিনি জানেন যে এখনই তিনি তাদের হাতে প্রাণটা দিতে চলেছেন, কিন্তু তিনি কিছু সময় চান। কি কারণে সেটাও তিনি জানিয়েছিলেন, তিনি ঈশ্বরের উপাসনা করতে চান। কাজে এই সম্পূর্ণ অংশটা লিখলেই 2 মার্কস পাবে। এরপর বলা হয়েছে মহর্ষি ডাকাতদের সৎ পথে আনার চেষ্টা করেছিলেন কিভাবে? এটাও তো পরিষ্কার আমি দেখতে পাচ্ছি, এখানে এই প্যাসেজের মধ্যে একদম ডাইরেক্ট লেখা আছে। তিনি কিছুক্ষণ ডাকাতদের সাথে কথা বলেছিলেন, নানা রকম উপদেশ দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত বলেছিলেন তাদের যদি কাজের ব্যবস্থা তিনি করে দেন তবে তারা কি এই পাপপথ থেকে সরে আসবে। তারা সবাই সম্মতি জানিয়েছিল, এভাবেই তিনি উপকার করেছিলেন। যাই হোক, এরপরে যেটা বলা হয়েছে যে কার সাহায্যে শান্তিনিকেতনে জমির ব্যবস্থা হয় এবং কিভাবে? এটা শেষের পাতায়, মানে প্যাসেজের শেষের পাতা দেখো, ভুবনমোহন সিংহের পুত্র প্রতাপ নারায়ণের ইচ্ছায় শান্তিনিকেতনে জমির ব্যবস্থা হয় এবং 1 মার্চ 1863 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে জমির মৌরুষি পাট্টা দেন তিনি। আর মহর্ষির ইচ্ছা অনুযায়ী মাত্র 5 টাকা খাজনায় তাকে 20 বিঘা জমি বন্দোবস্ত করে দেওয়া হয়েছিল। এই সম্পূর্ণটা আনসার হবে। আচ্ছা, এরপর খোয়াই অঞ্চলের মাটি কেমন? খোয়াই অঞ্চলের মাটি অত্যন্ত পাথুরে, সেখানে মাটি খুঁড়লেও জলের হদিশ পাওয়া যেত না। এটা হলো 2 মার্কসের জন্য। তাহলে তোমাদের কম্প্রিহেনশন পার্টও সবাই মোটামুটিভাবে 10 আউট অফ 10 পাবে, এটা আমি বিশ্বাস রাখছি। এরপর আমরা চলে যাব ব্যাকরণ। ব্যাকরণ তো অত্যন্ত সহজ এসছে এবং সম্পূর্ণভাবে আমাদের পিডিএফ যারা কিনেছো তারা প্রত্যেকে নিশ্চয়ই দেখেছো স্পেলিং যেটা এসছে, তারপরে তোমাদের যে এক কথায় প্রকাশ এসছে, এমনকি বাগধারা, তারপর ধর্ণাত্মক শব্দ, সবটাই কিন্তু তোমরা আমাদের পিডিএফ থেকে একেবারে পেয়ে গেছো। আর যে বাক্য পরিবর্তন যেটা আছে সেটা আমাদের পিডিএফ যারা করেছো তারা কিন্তু সম্পূর্ণভাবে সেই নলেজ নিয়েই এক্সাম হলে গেছো। কাজে এই যে গ্রামারের পার্টটা, সেখানেও কিন্তু গ্রামারে আউট অফ 8 অনেকেই আউট অফ 8 পাবে। প্রথম প্রশ্ন, সঠিক বানান কোনটা? প্রথম প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার ডি। নাম্বার 2 এর সঠিক উত্তর অপশন নাম্বার এ, শ্রুতিধর। নাম্বার 3 সঠিক উত্তর অপশন নাম্বার সি, হনহন। নাম্বার 4 সঠিক উত্তর অপশন নাম্বার এ, বুনেছি। নাম্বার 5 সঠিক উত্তর অপশন নাম্বার ডি, নবনীতা বলল যে সে কাজটা করতে পারবে না। আচ্ছা, নাম্বার 6 সঠিক উত্তর অপশন নাম্বার ডি, এতদিনে ঈশ্বর মুখ তুলে চাইলেন। একেবারে নাম্বার 7 সঠিক আনসার না, অপশন নাম্বার বি, অকুল পাথারি। আচ্ছা, তারপর হচ্ছে একেবারে শেষ প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 8, সেটা অপশন নাম্বার বি হচ্ছে আনসার, লম্বা ট্রেনের একদম ডগায় ইঞ্জিন। এই হচ্ছে তোমাদের গ্রামার। সবটাই বুঝতে পারছো নিশ্চয়ই, অনেকে আউট অফ 8 মানে 8 পেয়েছো। আমি সকলকে রিকোয়েস্ট করবো যারা প্রত্যেকে গ্রামারে ফুল মার্কস পাচ্ছ তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আচ্ছা, এরপর হচ্ছে আমরা চলে যাব সেকশন বিতে, সংকলিত ছোট গল্প। আর তোমাদের সকলকেই বলবো তোমরা তোমাদের এক্সাম কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে, আমার খুব ভালো লাগবে তোমাদের সকলের কাছ থেকে এই ফিডব্যাকটা পেতে। আর যারা পিডিএফ নোটস কিনেছো তাদের কাছেও রিকোয়েস্ট করবো আমার পিডিএফ নোটস তোমাদের কিভাবে সাহায্য করেছে আজকের এক্সামটা দিতে
সেটা তোমরা যদি আমাদের কমেন্ট বক্সে উল্লেখ করো, তাহলে ভবিষ্যতে যারা আমাদের কমেন্ট বক্স দেখবে তারাও কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানকে নির্ভর করতে শিখবে এবং বিশ্বাস করতে শিখবে। আর তোমরা যে মক টেস্ট দিয়েছো আমার কাছে, এমনকি তোমরা যে আমার ক্র্যাশ কোর্স করেছো, সেখান থেকেও তোমরা কতটা উপকৃত হয়েছো, সেই উপকার তোমাদের কতটা কাজে লেগেছে, তারও যদি একটা ফিডব্যাক তোমরা আমাদের এই কমেন্ট বক্সে দাও, সেখানেও কিন্তু আমি অত্যন্ত খুশি হব এবং আমাদের চ্যানেল তাতে করে আরো সমৃদ্ধ হবে বলে আমার বিশ্বাস। আচ্ছা, সেকশন বির ফার্স্ট যে প্রশ্নটা, স্কুলের অনেক ছেলেই তাহার সহিত ভাব করিবার জন্য উন্মুখ ছিল। প্রশ্নটা ডাইরেক্ট তুলে মানে আমাদের পিডিএফে প্রশ্ন ছিল কিনা আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু যে 4টে প্রশ্ন করা হয়েছে তার উপর প্রশ্ন কিন্তু এবং উত্তর কিন্তু আমাদের পিডিএফে ছিল। যেমন কার কথা বলা হয়েছে, আসল কথা, অনেকগুলো সেন্টেন্সের এই ধরনের প্রশ্ন আছে। সে কোন শ্রেণীর ছাত্র ছিল, সেটাও তোমরা নিশ্চয়ই জানো সে কোন শ্রেণীর ছাত্র ছিল। 3য় শ্রেণীর 2য় বিভাগের ছাত্র ছিল। আচ্ছা, কে তার কি নামকরণ করেছিল সেটাও তোমরা জানো, বই পড়লে। এগুলো আমি মানে ডাইরেক্ট সমস্ত কিছু ডিটেলড আলোচনা করছি না। তার স্বভাবের পরিচয় দাও, মানে আসল যে চরিত্র সেটা তোমাকে তুলে ধরতে হবে। আচ্ছা, গল্পের শেষে তার চোখ দিয়ে জল পড়ার জন্য কে এবং কেন দায়ী বলে তুমি মনে করো। এই অংশটায় কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে সেই যে ঝড়জলের মানে বৃষ্টির দিনে আশু পুতুল খেলছিল, কিভাবে শিবনাথ পণ্ডিত সেটা দেখেছিল, পরদিন কিভাবে তার বর্ণনা করেছিল, সবটা কিন্তু লিখতে হবে। আচ্ছা, এরপর আমরা চলে যাব পরের প্রশ্নে। এরপরে লালু দিন 15 আর এ বাড়ির ত্রিসীমানায় পা দিলে না। এটাও কিন্তু সম্পূর্ণভাবে প্রত্যেকটা অপশানের যে প্রশ্ন সেই আনসারগুলো তোমরা আমাদের পিডিএফে পেয়েছো। লালুকে, দিন 15 সে কোথায় থাকলো, কেন সে 15 দিন বাড়ি ফিরলো না, তোমরা নিশ্চয়ই এর উত্তর খুব ভালোভাবে দিয়েছো, কারণ এটা কিন্তু আলাদা করে তোমাদের আমি লিখে দিয়েছিলাম যে লালু কেন কি কারণে মাসির বাড়িতে বসেছিল। সে অত্যন্ত বুদ্ধিমান, সে বুঝেছিল যে ইন্ধনের অভাবে ক্রোধবহ্নি প্রজ্বলিত হয় না এবং সে জানে যে 15 দিন পরে তার মায়ের মাথায় এত কিছু থাকবে না, তাই সে আর বাড়ি ফেরেনি। এগুলো কিন্তু পরিষ্কার তুমি লিখতে পারবে। আর ওই সময় ফিরলো, এই মুহূর্তে ফিরলে তার মায়ের হাতে তার যে কি শাস্তি ছিল তার কোনো ঠিকানা নেই। আচ্ছা, কোন ঘটনার পরে এমনটা হলো, ওই স্মৃতিরত্নের পুরো ঘটনাটা বলতে হবে। আচ্ছা, এরপর আমরা চলে যাব লোকটি গল্পে, হুমায়ুন আহমেদের গল্প লোকটি। বক্তাকে, কার প্রতি এই উক্তি, আপনার যদি পছন্দ হয় রেখে দিতে পারেন, জিনিসটার পুরো দাম আপনি দিয়েছেন। একেবারে শেষের দিকে লাইন তোলা হয়েছে, বুঝতেই পারছো বক্তাকে কার প্রতি উক্তি করা হয়েছে। এটা একদম ইজি প্রশ্ন, জিনিসটার বর্ণনা দাও। এটাও কিন্তু আমাদের পিডিএফে আমি তোমাদের পড়তে বলেছিলাম যে জিনিসটা কিরকম বর্ণনা দাও। যাকে বলা হচ্ছে তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন, অর্থাৎ আজহারউদ্দিন খাঁর যে চরিত্র, কৃপণ চরিত্র, সেটা বলতে হবে। কিভাবে তিনি পুরো জিনিসটার দাম দিয়েছেন বলে তুমি মনে করো, এটা তোমাকে বলতে হবে। আজহারউদ্দিন খাঁ কি কি করেছিলেন ওই হিরেটা পাওয়ার পর, মানে সমাজ কল্যাণমূলক কাজ। আচ্ছা, এরপরে আমরা যাবো সংকলিতার কবিতা অংশে। তোমরা বুঝতেই পারছো যে অমলকান্তি থেকে প্রশ্ন এসেছে, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। আচ্ছা, প্রশ্ন এসেছে উদ্ধৃত অংশটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া, অন্ধকার বারান্দা থেকে নেওয়া। কবির কোন বাংলা অনুবাদ বিশেষ জনপ্রিয়, এটা হচ্ছে টিনটিনের বাংলা অনুবাদ। এটা পিডিএফ নোটস আমার দেওয়া নেই টিনটিনের বাংলা অনুবাদটা, কিন্তু তোমাদের যে পাঠ্যবুক সেখানে কিন্তু লেখক পরিচিতিতে আছে এবং আমি বারবার তোমাদের বলেছিলাম লেখক পরিচিতি থেকে ইম্পর্টেন্ট পার্টগুলো অবশ্যই তোমরা লার্ন করবে। আচ্ছা, এরপরে অমলকান্তের পরিচয় দাও। অমলকান্তিকে 2 মার্কসে তোমাকে বলতে হবে, মানে আমাদের লেখকের সাথে তার সম্পর্ক এবং তিনি এই গল্পের যে প্রধান চরিত্র কবিতার, সেটা তোমাকে বলতে হবে। অমলকান্তি কেন রোদ্দুর হতে চেয়েছিল, এই প্রশ্নটা একটু অন্যভাবে আসলেও এটাও কিন্তু তোমরা পারবে যারা আমাদের নোটস পড়েছো। তোমরা আমাদের পিডিএফ নোটস দেখেছো যে অমলকান্তি চরিত্রের ব্যাখ্যা দিতে গিয়ে আমি বলেছিলাম যে সে ব্যতিক্রমী চরিত্র ছিল। গতের বাধা জীবন, ঘড়ির কাঁটা মিলিয়ে যে জীবন, সেই জীবনে সে কখনোই আগ্রহী ছিল না। সে চাইতো একটু অন্যরকম জীবন, প্রকৃতি থেকে সে আনন্দ সংগ্রহ করতে চাইতো। বইয়ের মধ্যে যে পুঁথিগত বিদ্যা, সেখান থেকে সে আনন্দ সে কোনোদিন পায়নি। এগুলো সব কিন্তু তোমাকে গুছিয়ে লিখতে হবে। আর সেই কারণেই অমলকান্তি প্রকৃতির অঙ্গ হয়ে বেঁচে থাকতে চেয়েছিল, প্রকৃতিকে একটা আশার মানে আলো দেখাবে বলে, এরকম একটা কিছু লিখতে হবে। লাস্ট যে প্রশ্নটা, এই পংক্তিগুলিতে সমাজের কোন চিত্র প্রতিফলিত হয়েছে, এটাও কিন্তু এই ডাইরেক্ট প্রশ্নটা আমাদের পিডিএফে নেই, সেখানেও কিন্তু এই প্রশ্নটা তোমরা পারবে যারা আমাদের নোটস পড়েছো, কারণ সেখানেও তোমাকে বলতে হবে যে ব্যস্ত মানে কি ধরনের জীবন অমলকান্তির বন্ধুরা বেছে নিয়েছে এবং ওটাই বাস্তবতা। কাল্পনিক হয়ে মানে অতিরিক্ত কল্পনায় গা ভাসিয়ে দিয়ে, আবেগে গা ভাসিয়ে দিয়ে আমরা যে বাস্তব থেকে সরে দাঁড়াচ্ছি এবং বাস্তবটা যে খুব কঠিন সেটা বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে। সেই কারণেই সেই সব চিত্রই যে প্রতিফলিত হয়েছে এখানে। আর মানে কল্পনা যে মানে কল্পনার কোনো জায়গা নেই এখানে বেশি। আমাদের যে ইঁদুর দৌড়ের জীবন, সেটাকে আমাদের বেছে নিতেই হবে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, সেটাই কিন্তু তোমাকে বলতে হবে।
আচ্ছা, এরপর ফুল ফুটুক না ফুটুক প্রশ্ন। ফুল ফুটুক না ফুটুক প্রশ্নের যে লাইনটা তোলা হয়েছে সেই লাইনটা হুবহু তুলে প্রশ্ন নেই আমাদের পিডিএফে, কিন্তু প্রশ্নের উত্তরগুলো তোমরা পারবে, সেটাও আমি আবার বলছি। মুখ চাপা দিয়ে বলতে কি বোঝানো হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অন্ধকার হয়ে গিয়েছিল সেই সময় সূর্যটা, তোমাদের লাস্ট যে ওয়ান শট ভিডিও সেখানেও কিন্তু আমি বলে দিয়েছি যে রৌদ্রের আলো আর পড়ছিল না, সে যে আবার কোনো প্রতিবন্ধকতার আড়ালে চলে গেল, সেটাই হচ্ছে মুখ চাপা দেওয়ার কারণ। দড়ি পাকানো কিসের প্রতীক? সে একেবারে মানে দরিদ্র, মানে খুব খারাপ পরিস্থিতি, তার ওই যে দিনগুলো চলে গেছে সেই দিনগুলোয় যে তার একেবারে ভালো দিন ছিল না, মানে শুষ্ক দারিদ্রের যে প্রতিচ্ছবি, হাড় ওঠা, মানে হাড় জিরে যে শরীর, রূপ মানে একেবারে রুগ্ন শরীর, তেমনটার প্রতীক হচ্ছে গাছটা। আচ্ছা, উদ্ধৃত গাছটি তখনও হাসছে কেন? কেন হাসছে? সে চ্যালেঞ্জ জানাচ্ছে সেই প্রতিবন্ধকতাগুলোকে এবং সে বুঝতে পারছে যে সে কিন্তু বেঁচে থাকবে। এই ব্যাপারটা কিন্তু 3 মার্কস আছে এখানে। এই প্রশ্নটা কিন্তু অ্যাকচুয়ালি 3 মার্কসের নয়, 2 মার্কসের, কিন্তু তবুও তোমাদের যখন দেওয়া হয়েছে সেখানে কিন্তু আরও কিছু গুছিয়ে লেখার বিষয় আছে। যদি কেউ গুছিয়ে লিখতে পারো ভালো, যদি লিখতে না পারো সেখানে কিন্তু এই জায়গার মার্কসটা একটু কাটা যাবে। এই প্রশ্নটা কিন্তু আমরা এইভাবে কোথাও দিইনি, কারণ 3 মার্কসে এই ধরনের প্রশ্ন হয় না। এই প্রশ্নটা মূলত 2 মার্কসের হওয়া উচিত ছিল। আচ্ছা, আলোচ্য কবিতায় কি বার্তা দিতে চেয়েছেন কবিতা? নিজের ভাষায় লেখো। কবিতার মূল মানে বার্তা, প্রত্যেক জায়গায় তো একটা বার্তা থাকে, মূল বার্তা। এখানেও কিন্তু সেরকমই ফুল ফুটুক না ফুটুক কবিতায় মূল বার্তা কবি কি দিতে চেয়েছেন। তোমরা যারা আমার এক্সপ্লেনেশন ভিডিও দেখেছো, আমার পিডিএফ নোটস নিয়েছো, আমার ওয়ান শট ভিডিও দেখেছো, তাদের কাছে খুবই ক্লিয়ার। আমি এটা খুব জোর দিয়ে বলতে পারি যে এখানে মানুষ যেন ভেঙে না পড়ে আবার উঠে দাঁড়ায়, পুরনো খারাপ দিনগুলো যেন আর ফিরে না আসে, সেই জন্য তিনি বহু উদাহরণগুলো তুলতে হবে। যে দরম করে দরজা বন্ধ করা, মানে অতীত খুব কঠিন খারাপ, সেখানে সেটাকে আবার মনে করে সেটাকে আবার বর্তমানে ফিরিয়ে আনার দরকার নেই, সেটা পড়ে থাকুক অতীতের জায়গায়। এগুলো কিন্তু তোমাকে তুলতে হবে। এটা বুদ্ধি করে যদি লিখতে পারো তবে এখানে মার্কস ভালো পাবে, নাহলে যারা এগুলো লেখনেই লিখেছো প্রশ্নটা তাদের মার্কসটা একটু কমবে। আচ্ছা, চলে যাবো পরের প্রশ্নে। তবু খোখো খেলুড়ে মেয়ে লড়ছে এমন লড়াই, তাকে নিয়ে দেশ শুদ্ধ আমজনতার বড়াই। এটা খুব ইজি একটা প্রশ্ন তোলা হয়েছে, মানে লাইন তোলা হয়েছে, প্রশ্নও ভালো এসছে। খোখো খেলাটি ভারতের কোন অংশে অধিক প্রচলিত? এটাও আমাদের পিডিএফ নোটসে দেওয়া আছে, মহারাষ্ট্র অঞ্চলে প্রচলিত। বড়াই ও আমজনতা শব্দ দুটোর অর্থও দেওয়া আছে। বড়াই মানে অহংকার, আমজনতা মানে সাধারণ মানুষ। আচ্ছা, এই সাধারণ জনতার কি? আচ্ছা, এই অংশে মেয়েটির কোন লড়াইয়ের কথা বলা হয়েছে? এখানে সম্পূর্ণ জীবনযুদ্ধে লড়ার কথা বলা হয়েছে। সে দারিদ্র্যের সাথে লড়েছে, সে লড়েছে সমাজের বিভিন্ন প্রতিবন্ধকতার সাথে, অর্থাৎ তার মধ্যে অশিক্ষা আছে, তাদের সমাজে মানে একটা বনগার প্রত্যন্ত গ্রামে সে থাকে, সেখানে এই সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধে সে লড়াই করেছে, এটা গুছিয়ে লিখতে হবে। আচ্ছা, তবু সে কিভাবে সকলের বড়াই হয়ে ওঠে? এটা সম্পূর্ণভাবে খোখো কবিতার সেকেন্ড যে স্ট্যান্ডাটা, মানে কিভাবে সে বিকেলবেলা প্রচন্ড খিদের মধ্যে প্র্যাকটিস করছে, কিভাবে তার পরিস্থিতিকে কবি শিয়ারামের খেলা বলে তুলনা করেছেন, কিভাবে খিদের নাড়িভুড়িগুলো লাফিয়ে উঠছে, তবুও সে বন্যার মতো জায়গায় থেকে পেটের খিদে পেটের মধ্যে লুকিয়ে রেখে সূর্য ডুবে যাওয়ার পরও প্র্যাকটিস করে চলেছে, অভ্যাস করে চলেছে, অনুশীলন করে চলেছে, সেটা গুছিয়ে তোমাকে লিখতে হবে, তাহলে 3 আউট অফ 3 তুমি পাবে। আচ্ছা, এরপর আমি যাব চাঁদের পাহাড় উপন্যাসে। যারা চাঁদের পাহাড় নিয়ে পড়েছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন আমি তোমাদের ইম্পর্টেন্ট বিষয় বলেছিলাম, সেখানে বারবার বলেছিলাম চাঁদের পাহাড়ের প্রথম পর্ব থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়। প্রথম পর্বটা সম্পূর্ণ A to Z খুব ভালো করে পড়বে। দেখো, আজকে সেই প্রথম পর্ব থেকে কিন্তু বেশ অনেকটা অংশ জুড়ে প্রশ্ন হয়েছে। ছোট্ট প্রশ্ন কিন্তু একটা ছোট্ট পার্ট থেকে হয়নি, বেশ অনেকটা অংশ প্রশ্ন হয়েছে। কিন্তু যারা প্রথম পর্ব ভালো করে পড়েছো তারা নিশ্চয়ই খুব ভালো আনসার লিখেছো এবং সেটাই আমার বিশ্বাস। আচ্ছা, তারপরের যে প্রশ্নটা আছে, প্রথমটা পড়লাম না, মায়ের কথাটা সম্পর্কে ভাবিয়ে তুললো। পরে যে কোয়েশ্চেন নাম্বার 12, 5টি ইন্দ্রিয়ের বাইরে আর একটা কোন ইন্দ্রিয় যেন মুহূর্তের জন্য জাগরিত হয়ে উঠে তাকে জানিয়ে দিল যে সে ভয়ানক বিপদে পড়বে। এটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলেছিলাম আমি, এবং পার্টটা পর্যন্ত বলে দিয়েছিলাম ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে পর্ব 3 ব্ল্যাক মাম্বা। পজিটিভলি আমাদের পিডিএফ নোটসে এই আনসারগুলো আছে, এবং তোমাদের যে সাজেশন করেছিলাম আমি, সাজেস্টিভ চ্যাপ্টারগুলো বলে দিয়েছিলাম, সেখানে বারবার কিন্তু এই পার্টের কথা আমি বলেছি। আচ্ছা, এখানেও সবকটা প্রশ্নের উত্তর তোমরা পারবে। চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 13। হঠাৎ আলভারেজের মৃত্যুর পূর্বের কথা শঙ্করের মনে পড়লো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার থেকে এসছে। সেটা হচ্ছে তোমাদের এবছর ইম্পর্টেন্ট আমি বলেছিলাম, সেটা হচ্ছে চ্যাপ্টার 12 বা পর্ব 12, যেখানে আত্মীয় গাত্তির প্রসঙ্গ আছে। তার শেষ অংশে এই একটা প্রসঙ্গ আলভারেজের মনে পড়েছে, মানে যে কবর দিচ্ছিল সেই সময়টা। এখানে কিন্তু
এই পার্টটা খুব মানে এই যে চ্যাপ্টারটা আমি তোমাদের বলেছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়তে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে। আজকে তার ফল নিশ্চয়ই পাচ্ছ। চলে যাব আমাদের পরবর্তী যে বিষয়, জাম্বো, মোহিত চট্টোপাধ্যায় নাটক জাম্বো। প্রথম দৃশ্য থেকে প্রথম প্রশ্ন হয়েছে, যেমন তুই তেমনি তোর সাঁকড়ে ধুলো, তোরা উচ্ছন্নে যেতে চলেছিস। আনন্দবাবুর একটা ডায়লগ তোলা হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন খুব সহজ সরল, তোমরা সবাই পেরেছো আমি জানি। যারা আমাদের পিডিএফ নোটস পড়েছো তারা অত্যন্ত ভালো লিখেছো, সেটাও আমি জানি, কারণ প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু সহজভাবে সেখানে দেওয়া আছে। আচ্ছা, পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 15, পেট পূজাকে লিয়ে থোড়াসা। এটাও বুঝতে পারছো দ্বিতীয় দৃশ্য থেকে নেওয়া হয়েছে, রামলোচনের ওই পার্টটা। যারা মক টেস্ট দিয়েছো তাদের কিন্তু এই পার্ট থেকে প্রশ্ন হয়েছিল সেকেন্ড মকে, সেটাও মনে করে দেখো। আর চাঁদের পাহাড় যারা মানে পড়েছো তারাও জানো ব্ল্যাক নাম্বার অংশ থেকেও কিন্তু আমাদের প্রশ্ন হয়েছিল এবার মকে। আর প্রশ্ন মানে যারা মক 1 মক 2 দুটো দিয়েছো তারাও নিশ্চয়ই জানো যে প্রশ্নগুলো কবিতা এবং গদ্য থেকে তোমরা পেয়েছো। আমরা মোট 6টা প্রশ্ন রেখেছিলাম, গদ্য 6টা এবং পদ্য 6টা, তোমাদের দুটো মকের মধ্যে 3টে করে। সেই 6টার মধ্যে প্রত্যেকটা কিন্তু তোমরা কমন পেয়ে গেছো। যারা ওই 6টা শুধুমাত্র করেছো তারাও কিন্তু প্রত্যেকটা কমন পেয়েছো, বাকিগুলো কিন্তু বাইরে থেকে এসেছে। যাই হোক, জাম্বোর প্রথম যে প্রশ্নটা সেটা প্রথম অধ্যায়তে মানে প্রথম দৃশ্য থেকে বলেই দিলাম, আনন্দবাবু জাম্বোকে বলেছে। এরপরের প্রশ্নগুলোর উত্তর তোমরা পারবে, বই থেকে খুঁজে নিতে পারো। আচ্ছা, নিচে পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 15, যেটা পেট পূজাকে নিয়ে থোড়াসা বললাম, রামলোচনের ব্যাপার, বক্তাকে রামলোচন। আর পরের প্রশ্নগুলো কিন্তু ওই রিলেটেডই প্রশ্ন। আচ্ছা, এরপর আপনার এই আজব প্রস্তাবে রাজি থাকবো তাই কি মনে করেন? এটা তৃতীয় দৃশ্য থেকে প্রশ্নটা করা হয়েছে। নিশি আনন্দবাবুকে উদ্দেশ্য করে বলেছে, মানে আনন্দবাবু একটা প্রস্তাব দিয়েছিল ওদের 7 দিন ধরে জাম্বুকে নিয়ে রাখার জন্য, সেই প্রস্তাবের মানে ক্ষেত্রে বিষয়ে কথাটা বলা হয়েছে। তাহলে আমার সকল ছাত্রছাত্রীর কাছে একটা বিশেষ অনুরোধ, তোমরা যারা ক্লাস 11-এ বাংলা নিয়ে পড়বে কিনা ভাবছো তাদের জন্য খুব তাড়াতাড়ি আমি একটা ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওটা দেখবে, দেখে ডিসিশন নেবে। আর যারা বাংলা নেবে না, ঠিক করে নিয়েছো, তাদের নিশ্চয়ই আমি আর কিছু বলছি না, তাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট রইল, তোমরা তোমাদের ছোটদের, তোমরা তোমার প্রিয়জনদের এবং তোমাদের চেনাশোনা যে কোনো ছাত্রছাত্রীদের কাছে অবশ্যই আমাদের চ্যানেলের কথা বলবে। আমাদের চ্যানেলে নতুন সদস্য গড়ে তোলার জন্য তোমরা অনেক বেশি কার্যকরী হয়ে উঠবে এবং তোমাদের ভালোবাসায় আমাদের চ্যানেল অনেক সমৃদ্ধ হবে, এটা আমি বিশ্বাস করি। তাহলে চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো।